একটি ছেলে তার ভালোবাসার মানুষটিকে বারবার অনেক কাছে পায়, কিন্তু কিছু মুহূর্তের পরই সে আবার তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। শেষ অবধি কি ছেলেটি তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেয়েছিল, নাকি হারায় হারায় ভয়ে একদিন সে তার প্রিয় মানুষকে সত্যিই হারিয়ে ফেলে? এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা এই সিনেমার প্রধান ফিমেল ক্যারেক্টার বাণীকে দেখতে পাই। সে মুম্বাই এর কোর্টের সামনে বসেছিল। সেখানে বাণীর পরিবারের সবাই ছিল, কারণ আজ বাণী ও তার ফিয়ন্সে এই কোর্টে বিয়ে করবে। বাণীর ফিয়ন্সের নাম হচ্ছে মহেশ। বাণী মহেশের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও মহেশ সেখানে আসে না। তবে কিছুক্ষণ পর মহেশ তাকে কল করে জানায় সে আজ আসতে পারবে না, কারণ মহেশের আজ প্রমোশন হয়েছে, তাকে আজই লন্ডনে পাঠানো হচ্ছে। বাণী এতে খুবই খুশি হয়। বাণী মহেশকে জানায়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও, আমরা তো পরেও বিয়ে করতে পারবো। কিন্তু মহেশ বাণীকে জানায় সে অন্য আরেকটি মেয়েকে ভালোবাসে, সে বাণীকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে বাণীর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। বাণী এরপর থেকে একদম ডিপ্রেশনে চলে যায়। বাণীকে তার পরিবার অনেক সাপোর্ট করে, কিন্তু 6 মাস কেটে গেলেও বাণী এখনও মহেশকে ভুলতে পারেনি। বাণীর লেখালেখির অভ্যাস ছিল। বাণী কখনো কবিতা লেখে, কখনো গান, কখনো নিজের জীবনের ছোট মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখতো। কিন্তু গত 6 মাস ধরে বাণী কিছু লেখেনি। তাই সে একটি জার্নালিজম চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। যদিও সে এই জবটার জন্য উপযুক্ত ছিল না, তাও বাণী চাকরিটা পেয়ে যায়। এই চাকরির মাধ্যমে বাণীর সাথে দেখা হয় ক্রিশ কাপুর নামের একজনের। ঘটনাটা ছিল এইরকম: বাণী ভুলে তার ডায়েরিটি বাইরে ফেলে আসে, আর ক্রিশ সেটা পেয়ে বাণীকে দিতে আসে। ক্রিশ এই অফিসে আসার কারণ হচ্ছে ক্রিশ হচ্ছে একজন মিউজিশিয়ান, আর ক্রিশের একটি গান এই অফিসের এইচআর খারাপ রিভিউ দিয়েছে। তাই এইচআরকে ক্রিশ ইচ্ছে মতো কেলায়। বাণী সহ সেখানে থাকা সবাই তা দেখতে থাকে। ক্রিশ সেখান থেকে এসে তার বন্ধুদের সাথেও ঝামেলায় জড়িয়ে পড়ে, কারণ ক্রিশের সন্দেহ হচ্ছে তার বন্ধুরাই টাকা দিয়ে তার গানের খারাপ রিভিউ দিয়েছে, যার ফলে ক্রিশের শো আজ বাতিল হয়ে যায়, কারণ তার সকল ব্র্যান্ড মেম্বার চলে যায়। কিন্তু ক্রিশ হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু গিবি তার পাশেই থাকে। ক্রিশ একাই গিটার হাতে নিয়ে স্টেজে উঠে যায় এবং সে একটি চমৎকার গান গায়, যার মাধ্যমে এটা বোঝা যায় সে একজন সত্যিকারের প্রতিভাবান শিল্পী। কিন্তু ক্রিশের প্রয়োজন ছিল একটি সুযোগের, যেটা ক্রিশ পাচ্ছিল না। ক্রিশ এর বন্ধু গিবি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শো এর জন্য। তাই ক্রিশ যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে। আলোচনা হয় টাকা, কপিরাইট, গানের কৃতিত্বের ব্যাপারে। বিনীত ক্রিশকে একটি গান দেওয়ার জন্য 3 দিনের সময় দেয়। গিবি ক্রিশকে বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা তো অসম্ভব। তখনই ক্রিশের চোখ পড়ে বাণীর উপরে। বাণী সেই দিন এখানে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স অনেক বড় তারকা, তাই তার ইন্টারভিউ নেওয়া এতটাও সহজ ছিল না। বাণীকে সেখান থেকে বলা হয় আপনি 2 মাস পর দেখা করুন। বাণী ভিতরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু গার্ড কোনোভাবেই বাণীকে ভিতরে যেতে দিচ্ছে না। তখন ক্রিশ এসে বাণীকে নিয়ে যায়। বাণীর ডায়েরিটি আবারও ক্রিশের হাতে রয়ে যায়। এইদিকে বাণী চলে যায় প্রিন্সের কাছে। ক্রিশ বাণীর ডায়েরি খুলে দেখতে থাকে। সেখানে ক্রিশ কিছু লেখা দেখতে পায়, যে লেখাগুলো ছিল একটা কবিতার মতো। সেই লেখাগুলো নিয়েই ক্রিশ একটি গান বানাতে শুরু করে, কিন্তু সেই ডায়েরিতে 2-4টি লাইন লেখা ছিল। ক্রিশ 2-4টা লাইন গাইতে থাকে। এতটুকু শুনেই প্রিন্স অনেক মুগ্ধ হয়ে যায়। প্রিন্স তখন ক্রিশকে জানায় সে এই গানের ফুল ভার্সন চায়। ক্রিশ তখন বাণীকে বলে তুমি এই গানের পুরোটা আমাকে লিখে দাও, তাহলে আমি তোমাকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করে দেব। বাণী ক্রিশের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বাণী লিরিক্স লেখার চেষ্টা শুরু করে দেয়, কিন্তু বাণী কোনোভাবেই লিরিক্স লিখতে পারছিল না। বাণী ক্রিশকে জানায় সব গান হুট করে লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে, তাই সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এত প্রেশার যে আমি এখন লিখতেই পারছি না। এই কথা শুনে ক্রিশ তাকে বাইরে নিয়ে যায়, আর ক্রিশ একটি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বাণীকে বলে প্রেশার তো ক্রিকেট খেলাতেও থাকে,
ধরো ইন্ডিয়া ও পাকিস্তান খেলা চলছে, শেষ বলে 5 রান দরকার, তখন সেই মুহূর্তে যে ব্যাটসম্যান মাঠে থাকবে তার উপরও তো অনেক প্রেশার থাকে, তাও সে সব কিছু সামলে শেষ বলে 6 মেরে ম্যাচটিকে উইন করে। ক্রিস এইসব উদাহরণ দিয়ে বানিকে মোটিভেট করার চেষ্টা করে। এইসব কথা শুনে বানিরও তখন কিছু আইডিয়া চলে আসে, সে গানের লাইন লেখা শুরু করে। এইভাবে বানি গানের লিরিক্স লিখতে লিখতে গানের শেষ অবধি চলে আসে। এর মধ্যে দেখা যায় ক্রিসের বাবাই একজন নেশাখোর, প্রায়ই সে বিভিন্ন মানুষের সাথে ঝগড়া করে, আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। জানা যায় ক্রিসের মা অনেক আগেই মারা গিয়েছে, ক্রিসের বাবা আলাদা থাকেন। ক্রিসের তার বাবার সাথে সম্পর্ক তেমন একটা ভালো না, তাও ক্রিস তার বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসে। এই সব কিছু বানির নজরে পড়ে। বানি ও ক্রিস মিলে ক্রিসের বাবাকে একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যায়। যে রিহ্যাব সেন্টারে ক্রিসের বাবাকে ভর্তি করানো হয়েছে, সে রিহ্যাব সেন্টারের খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই ক্রিস গিয়ে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে দেখা করে। ক্রিস বিনীতকে বলে, আমি আপনাদের যে গানটি দিব সেই গানে আমার কোনো কপিরাইট চাই না, না চাই আমার নাম, আর বিনিময়ে আমাকে শুধু 9 লক্ষ টাকা দিতে হবে। বিনীত এতে রাজি হয়ে যায়। ক্রিস সেই টাকা নিয়ে রিহ্যাব সেন্টারে দিয়ে আসে। কিছুদিন পর প্রিন্সের শো চলে আসে। প্রিন্স শো করছে, কিন্তু সেই গানে ক্রিসের কোনো নাম নেই, না আছে কোনো কপিরাইট। তাও ক্রিস সেই শোতে গিয়েছিল, সেখানে অনেক মানুষ হয়, সবাই এই গানটি অনেক পছন্দ করে। সেখানে বানিও আসে, কারণ বানি জানতো ক্রিস এখানে অবশ্যই আসবে। অনেক খোঁজাখুঁজি করে বানি ক্রিসকে খুঁজে পায়, আর সেখানে তারা দুজনের অনেক ক্লোজ হয়, কারণ শুধু তারাই জানে এই গানের জন্য তারা কতই না পরিশ্রম করেছিল। এরপর থেকে বানি ও ক্রিস একসাথে থাকা শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, তারা একসাথে ঘনিষ্ঠও হয়। একদিন ক্রিস বানিকে জানায়, আমি একজন গায়ক, আর লিরিক্স লেখার জন্য তুমি রয়েছো, এখন শুধু বাকি মিউজিক প্লেয়ার। তখন বানি ক্রিসকে তার বন্ধুদের কথা বলে, ওদের ছাড়া তুমি নিজে কিছুই করতে পারবে না। এরপর ক্রিস তার সকল বন্ধুদের সাথে গিয়ে দেখা করে। ক্রিস সেখানে তাদের কাছে ক্ষমা চায়, সবাই ক্রিসকে ক্ষমা করে দেয়। বানিও এখন তাদের সাথে কাজ করে। তারা সবাই মিলে অনেক কষ্ট করে একটি গান তৈরি করে, যে গানটি ইউটিউবে আপলোড করার প্রথম দিনেই ভাইরাল হয়ে যায়। আর এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বানির ঝুলিতে, কারণ গান তো তারা এর আগেও অনেক বানিয়েছিল, কিন্তু তাদের গান কখনো ভাইরাল হয়নি, কারণ তাদের লিরিক্স এতটা স্ট্রং ছিল না। এখন তারা একজন ভালো মানের লিরিক্স রাইটার পেয়ে গিয়েছে। বানি ও ক্রিস এখন অনেক ঘোরাঘুরি করে। একদিন যখন ক্রিস বানিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন বানির পরিবার তাদের একসাথে দেখে ফেলে। বানির সাথে ক্রিসকে দেখে বানির মা অনেক রেগে যায়, কারণ কয়েক মাস আগেই মাত্র বানি একটি ট্রমা থেকে বের হয়ে আসলো। বানির মা বানিকে বলে, তুমি একবার ভুল করে ট্রমাতে ছিলে, তখন তোমার সাথে সাথে আমাদেরও অনেক কষ্ট হয়েছিল, তুমি একই ভুল আবারও কেন করতে যাচ্ছ? এবার যদি তুমি কষ্ট পাও, এটা কিন্তু তুমি সহ্য করতে পারবে না। এতক্ষণ বানির মা বানিকে যা যা বলছিল সব কথা ক্রিস শুনে ফেলেছে। ক্রিস সব কিছু শুনে স্তব্ধ হয়ে যায়। ক্রিস মূলত বানির ব্যক্তি ফেরত দিতে এসেছিল। ঠিক সে সময় বানি অজ্ঞান হয়ে যায়, তাকে হসপিটালে আনা হয়। বানির মা এখনও অনেক রেগে আছে। বানির মা ক্রিসকে বলে, তুমি যদি বানিকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো, তা না হলে পুরোপুরিভাবে ওর থেকে অনেক দূরে চলে যাও। বানির যখন জ্ঞান ফিরে আসে, ক্রিস বানিকে বলে, চলো বানি আমরা বিয়ে করে ফেলি। তখন বানি ক্রিসকে বলে, বিয়ে কোনো সাধারণ বিষয় না, এটা অনেক বড় একটা দায়িত্ব। এত বড় দায়িত্ব তোমার এখন নিতে হবে না, এখন তোমার সুপারস্টার হওয়া জরুরি। বিয়ে তো যে কোনো সময় করা যাবে, কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া আগে দরকার। আমি চাই না তোমার স্বপ্নগুলোর জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর 2 দিন পর বানি হসপিটাল থেকে ছাড় পায়। বানি কিছুদিন বাসায় রেস্টে থাকতে হবে। এইদিকে ক্রিস একটি ট্রাভেল ভিডিও শ্যুট করার জন্য গোয়াতে যায়। গোয়া গিয়ে ক্রিস দেখতে পায় তার অনেক ফ্যান ফলোয়ার তার গাড়িকে ঘিরে ফেলেছে। ক্রিস এখন সত্যি একজন সুপারস্টার। এইদিকে বানিকে আবারও কিছু টেস্ট করার জন্য হসপিটালে নেওয়া হয়। তখন টেস্ট করার পর জানা যায় বানির অ্যালজাইমার হয়েছে। বানি ধীরে ধীরে তার সব স্মৃতি ভুলে যাচ্ছে। বানি নিজেও লক্ষ্য করছিল সে সত্যি অনেক কিছু ভুলে যাচ্ছিল, কিন্তু সে জানতো না এটা অ্যালজাইমার রোগের লক্ষণ ছিল।
আর এই রোগের কোনো ওষুধ নেই। ডাক্তার বাণীকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তুমি তোমার সমস্যার কথা তোমার পরিবারকে জানিয়ে দাও। সেদিনই বাণী ক্রিসের সাথে দেখা করে। ক্রিস আজ অনেক খুশি ছিল। ক্রিস বাণীকে বলে, আমি এখন খুব খুশি। গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবেসেছে আর এখন আমার অনেক ভক্ত রয়েছে। বাণী চাচ্ছিল তার রোগের কথা ক্রিসকে বলতে, কিন্তু ক্রিসের খুশি দেখে বাণী চাচ্ছে না ক্রিস এখন তার রোগের কথা শুনে মন খারাপ করে ফেলুক। পরদিন বাণী অফিসে যায়, কিন্তু সেখানেও বাণীর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, অ্যালজাইমার। সেদিনই বাণী আবার তারই অফিসে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখে বাণীর অনেক স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু বাণী মহেশকে কিছুই বলে না। এরপর বাণী ক্রিসের কাছে যায়। ক্রিস তখন বাণীকে বলে, আমাকে এখন একটি প্রোগ্রাম করার জন্য দিল্লিতে যেতে হবে। এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কনসার্ট। কি সব কিছু গুছিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাও বাণী তার রোগের সম্পর্কে কিছুই বলে না, কারণ বাণী জানে সে যদি ক্রিসকে এখন তার রোগের ব্যাপারে বলে ক্রিস দিল্লি যাবে না। ক্রিস দিল্লি চলে যায়। বাণী সেখান থেকে সোজা চলে আসে তারই একটি অফিস পার্টিতে। সেখানে মহেশও ছিল। মহেশকে দেখে বাণীর আবারও সকল অতীত মনে পড়ে যায়। আসলে বাণীর রূপটি ছিল এরকম, সে মাঝে মাঝে তার বর্তমানকে ভুলে যায়, আবার কখনো কখনো নিজের অতীতকে ভুলে যায়। বাণী মহেশকে দেখে ভাবে সে হয়তো এখনও মহেশকে ভালোবাসে, তাই সে মহেশকে বলছে, আচ্ছা আমরা তো বিয়ে করব তাই না? কিন্তু মহেশ তো ছিল ধোঁকাবাজ। সে বাণীর সরলতাকে কাজে লাগিয়ে বাণীর থেকে সুবিধা নিতে চাচ্ছিল। কিন্তু আজ এখানে অনেক মানুষ, আর সেখানে মহেশের স্ত্রীও রয়েছে, তাই মহেশ আর কিছুই করে না। মহেশ তার স্ত্রীকে দেখে বাণীকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু বাণী মহেশকে অনুরোধ করা শুরু করে তাকে একটু সময় দেওয়ার জন্য। সে মহেশের সাথে একটু কথা বলতে চায়। মহেশ অনেক রেগে যায় আর বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাণীর ব্যাগটি নিচে পড়ে যায়। বাণী ব্যাগ না নিয়ে সেখান থেকে চলে আসে। ক্রিস যখন বাণীকে ফোন দেয়, সে কল তুলে সেখানে থাকা একটি গার্ড। সেই গার্ড ক্রিসকে সেখানে ঘটা সকল কাহিনী বলে দেয়। ক্রিস এই খবর শুনে নিজের ফ্লাইট মিস করে সোজা চলে আসে সেই পার্টিতে। ক্রিস সেই গার্ডের কাছ থেকে বাণীর ব্যাগটি ফেরত নেয়। তখন ক্রিস ওই ব্যাগে বাণীর মেডিকেল রিপোর্ট দেখতে পায়। এইসব দেখে ক্রিস বুঝতে পারে বাণী কেন কিছুদিন ধরে ভিন্ন ধরনের আচরণ করছিল। এরপর ক্রিস বাণীর সাথে দেখা করে। বাণী ক্রিসকে বলে, তুমি যেহেতু সব কিছু জেনে গিয়েছো, তাই আমার মনে হচ্ছে আমাদের আর একসাথে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বাণীকে বলে, তুমি আমাকে মনে রাখো বা নাই রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। এইদিকে বাণীর পরিবারের সবাইও বাণীর রোগের সম্পর্কে জেনে যায়। তারা আবারও বাণীকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার তাদের জানায় এখন থেকে বাণীকে একটি সুন্দর রুটিন মেনে চলতে হবে, আর তাকে এখন থাকতে হবে শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে। এইরকম পরিবেশ ওর জন্য উপযুক্ত হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা দুজন চলে আসে সমুদ্রের ধারে। সেখানে তারা দুজন অনেক সুন্দর সময় কাটায়। সেখানে তারা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে বাণী সব কিছু বলতে শুরু করে। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা। এইদিকে ক্রিস যে দিল্লিতে একটি কনসার্ট করার কথা ছিল, সেই কনসার্টটি তার বন্ধুরা সম্পূর্ণ করেছে। কনসার্টটি খুব ভালোই হয়েছে। গিবি ক্রিসকে জানায় তাদের আরও একটি কনসার্টের ডেট হয়েছে। এই শুনে বাণী ক্রিসকে বলে সে চায় ক্রিস এবার কনসার্টে অংশগ্রহণ করুক। বাণী ক্রিসকে বলে, আমি তোমার কনসার্টের সবচেয়ে সামনে থাকব। কেউ হাতেতালি দেখ বা না দেখ, আমি হাতেতালি দেব। আমি তোমার নাম ধরে চিৎকার করব। সেখান থেকে সিন চলে আসে সে কনসার্টের দিনে। ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই সেখানে মহেশ আসে, কারণ এই কনসার্টের স্পন্সর ছিল মহেশ। বাণী যখন মহেশকে দেখে সে আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। বাণী সেখানে আবারও মহেশকে বলে, তুমি কখনো আমাকে ভুলে যেও না, আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। এইসব শুনে মহেশ আবারও বাণীর সুযোগ নেওয়ার চেষ্টা করে। মহেশ বাণীকে একটি আলাদা রুমে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে চলে আসে। মহেশ ক্রিসকে বলে, বাণী তোমার সাথে থাকতে চায় না, সে আমার সাথে থাকবে। কিন্তু ক্রিস তো জানে এটা বাণীর রোগের কারণ, তাই সে রেগে মহেশকে অনেক মারধর করতে থাকে। তখনই বাণী হাতে ছুরি নিয়ে ক্রিসকে থামতে বলে। বাণী ক্রিসকে বলে, তুমি যদি আর একবার মহেশের গায়ে হাত দাও, আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করব।
ক্রিস এতে ভয় পায় না। সে ধীরে ধীরে বানির দিকে এগোতে থাকে। আর সেই মুহূর্তে বানি ক্রিসের হাতে ছুরি দিয়ে আঘাত করে, তাও ক্রিস পিছু হাঁটে না। ক্রিস বানিকে জড়িয়ে ধরে কান্না করে। বানি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন যখন বানির জ্ঞান ফেরে, বানি সব কিছু ভুলে যায়। বানি মনে করে আজই মনে হয় ক্রিসদের কনসার্ট। বানি ক্রিসকে বলে, আচ্ছা আজ না তোমাদের কনসার্ট? ক্রিস জানায়, কনসার্ট তো গতকাল হয়ে গিয়েছে, তুমি কাল খুব খুশি ছিলে। এরপর ক্রিস বানিকে বলে, আচ্ছা বানি, আজ আমাকে এমন একটা গান লিখে দাও, একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করেছে, সে যেন আবার ফিরে আসে। বানি একটি গান লিখে দেয়। বানি ক্রিসকে জানায় যে কেউ যদি রাগ করে থাকে, সে যদি এই গানটা শোনে, সে দৌড়ে চলে আসবে তার ভালোবাসার মানুষের কাছে। কিছুক্ষণ পর সেখানে ক্রিসের বন্ধুরা আসে আর ক্রিসকে জানায় গতকালের ঘটনার জন্য তাদের টিমকে অনেক কথা শুনতে হয়েছিল। ক্রিস সবার কাছে ক্ষমা চায়। ক্রিস সবাইকে বলে দেয় তারা যেন এই কনসার্ট আবারও করে। সে আর এই কনসার্টে যাচ্ছে না। কিন্তু এই কথা শুনে গিবি ক্রিসকে বলে, কনসার্ট করলে তোকে নিয়েই করব। তুই এখন অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমরা আবারও সেই ক্রিস কাপুরকে চাই যে সবসময় রেগে থাকতো, যে সবসময় অ্যাটিটিউড নিয়ে থাকতো। এরপর তাদের সাথে কথা বলে ক্রিস যখন রুমে আসে, সে দেখে সেখানে বানি নেই। ক্রিস সব জায়গায় বানিকে খুঁজতে থাকে, কিন্তু বানি কোথাও নেই। ক্রিস অনেক চিন্তায় পড়ে যায়। ক্রিস এই খবর বানির পরিবারকেও জানায়। তারা সবাই পুলিশের কাছে অভিযোগ করে। 2-4 দিন কেটে যায়, তাও কোনো খবর নেই। এইভাবে কেটে যায় আরও 2 মাস, কিন্তু পুলিশ এখনও বানির কোনো খোঁজ পায়নি। এইভাবে বছর কেটে যায়, কিন্তু ক্রিস এখনও বানিকে ভুলতে পারেনি। সে এখনও বানিকেই খুব ভালোবাসে। আচ্ছা, ছোট্ট একটি ঘোষণা, আগামী সোমবার রাত ঠিক 8টায় আপনাদের জন্য নিয়ে আসব ইরানের ছোট্ট একটি পরিবারের গল্প। নিঃস্বার্থভাবে ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ লুকিয়ে থাকে, এই গল্প যেন তারই বাস্তব উদাহরণ। গল্পটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ইরানি সে গল্পটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলে আসা যাক মূল গল্পে। বানি ক্রিসকে ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে যেই গানটি লিখে দিয়ে গিয়েছিল, সেই গানটি দিয়েই ক্রিস হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। ক্রিস সেই গানটা সব সময় গায়, কারণ বানি ক্রিসকে বলেছিল এই গান যে শুনবে সে দৌড়ে আসবে তার ভালোবাসার মানুষের কাছে। ক্রিসের ধারণা ছিল বানি যদি এই গান শোনে, বানিও ঠিক তার কাছে ফিরে আসবে। কিছুদিন পর ক্রিসদের টিম লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায়। সেখানে গিয়ে তারা একটি কনসার্ট করে। সেই কনসার্টে গাওয়া গান দিয়ে অনেক মানুষ রিলস বানিয়েছে। ক্রিস সেই রিলসগুলো দেখছিল। তখন ক্রিস একটি ভিডিওর মধ্যে বানির চোখ দেখতে পায়। যে ভিডিওতে ক্রিস বানিকে দেখতে পায়, সে ওই লোকের তথ্য নিয়ে সোজা চলে যায় সেখানে, যেখানে মূলত ওই লোকটি ভিডিও বানিয়েছিল। সেখানে গিয়ে ক্রিস যখন খোঁজ নেয়, সে জানতে পারে বানি মূলত একটি মহিলা হোস্টেলে থাকতো। সেখানে থাকা কিছু লোক ক্রিসকে বলে, আপনি সেই ক্রিস যার কথা বানি আমাদের সবসময় বলতো। এরপর ক্রিস বানির রুমে যায়, যে রুমে বানি থাকতো। সেখানে ক্রিস দেখতে পায় তার পুরো রুমে ক্রিসের ছবি ভর্তি। বানি সেখানে একটি চিঠি রেখে গিয়েছিল। ক্রিস চিঠি খুলে পড়তে থাকে। চিঠিতে বানি লিখেছিল, ক্রিস আমি চাই না তুমি এই চিঠি কোনোদিনও পাও, কিন্তু যেহেতু তুমি এই চিঠি পড়ছো, এর মানে তুমি চিঠি পেয়ে গিয়েছো। আমি এটা কখনো চাইনি সব ফেলে তুমি আমাকে খুঁজে বেড়াও, কিন্তু তাও তুমি আমাকে খুঁজতে সব ফেলে এখান অবধি চলে এসেছো। এই চিঠি পড়েই ক্রিস জানতে পারে সেই দিন বানি যে ক্রিসকে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই ঘটনার ভিডিও বানি দেখে ফেলেছিল। বানির জন্য ক্রিসের জীবনে একের পর এক সমস্যা হচ্ছে। এইসব বুঝে বানি ইচ্ছে করে ক্রিসকে ছেড়ে অনেক দূরে চলে এসেছে। চিঠি পড়া শেষে ক্রিস আবারও খুঁজতে খুঁজতে বানিকে বের করে ফেলে, কিন্তু বানির কিছুই মনে পড়ছে না। বানি ক্রিসকে জিজ্ঞেস করে, আপনি কে? ক্রিস বানিকে বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান খুঁজে পাচ্ছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বানিও ক্রিসকে বলে, আমিও অনেক দিন ধরে লেখার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুই লিখতে পারছি না। তখন ক্রিস বানিকে বলে, আমি জানি একা ঘরে বসে গান লেখা যায় না। এরপর ক্রিস আবারও পুরনো দিনের মতো বানিকে বাহিরে নিয়ে যায়, আর ঠিক সেই দিনের মতো ক্রিকেট ব্যাট হাতে নিয়ে সেই দিনের মতোই সকল কথা বলতে থাকে। এইসব দেখে বানির সব কিছু মনে পড়ে যায়। বানি অনেক জোরে বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর।
এরপর তারা দুজনে মিলে কনসার্টে যায়। এরপর বানি ও ক্রিস বিয়ে করে ফেলে। একটি ডায়েরিতে তাদের সকল সুন্দর মুহূর্তগুলো লিখে রাখা হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনার যদি এই মুভিটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা সিনে উদ্দীপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন।